ডক্টর ইউনূসকে ঘিরে কড়া সমালোচনা করছেন অনেকেই। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। অন্তর্বর্তী সরকার থেকে দায়িত্ব ছাড়ার সপ্তাহ পার না হতেই মামলার মুখোমুখি হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 4টি অপরাধের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। ক্ষমতার 1.5 বছরে কেবল ব্যাংক ব্যবস্থা থেকেই 1,34,424 কোটি টাকা ঋণ নিয়েছে ইউনূস সরকার, যার বেশিরভাগই ব্যয় করা হয়েছে বেতন ভাতা সহ পরিচালন ব্যয় মেটাতে। শুধু তাই নয়, নির্বাচনের আগের 1 মাসে ধারের পরিমাণ ছিল 11,000 কোটি। মূলত রাজস্ব আয় কমে যাওয়া ও ভোটের আগে কিছু অপ্রত্যাশিত ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংকমুখী হতে হয়েছে সরকারকে। আর তো ভাই, এই ইউনূস স্যারের যে কাহিনী শুনতেছি, একের পর এক পত্রপত্রিকাতে একের পর এক যে নিউজ ছাপানো হচ্ছে, দেখে তো আমার গায়ে লোন দাঁড়া গেছে। এই লোককে তো ভাই এখনই অ্যারেস্ট করা উচিত। সিরিয়াস ভাই, এই লোককে এখনই অ্যারেস্ট করা উচিত। কি অবাক কাণ্ড দেখেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার বিষয়ে অনেক বক্তব্য দিয়েছেন যে তাকে অপসারণের চেষ্টা করা হয়েছিল। ইউনূস সরকার তাকে অপদস্থ করেছে, তার প্রেস উইং বন্ধ করেছে, তাকে ঈদের জামাত পর্যন্ত পড়তে দেয়নি। গতকালকে যে আপডেটটা দিয়েছিলাম যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে এবং সেই মামলা কোন কারণে হতে যাচ্ছে সেটাও কিন্তু বলেছিলাম। রাষ্ট্রদ্রোহী মামলা একটা হতে যাচ্ছে এবং সেই মামলা এবার সরাসরিভাবে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কিন্তু ফেঁসে যাচ্ছে। এবং এটাও বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু এই যে নতুন সরকার গঠন হয়েছে, গঠন হওয়ার পর তিনি সরাসরিভাবে মুখ খুলছে এবং তাকে কি প্রেসারে কিভাবে রেখেছিল এই ইউনূস সরকার সেটা কিন্তু তিনি সরাসরি প্রকাশ করে দিয়েছেন। এতে করে বোঝা যাচ্ছে যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কতটা চাপে আছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে যে তথ্যটা দিতে যাচ্ছি বা আজকে যে আপডেটটা চলে আসছে, যেইটা দেখার পর আপনি অবাক হবেন যে ডক্টর ইউনূস তলে তলে এত দুর্নীতি করেছে বা এত ঝামেলা পাকিয়েছে এই 18 মাস সরকারে থাকার পর। যাই হোক, চলেন আমরা বেশি কথা বাড়াবো না, সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো, এটা দেখবেন এবং ভিডিও শেষে মন্তব্য করবেন যে ইউনূস সরকারকে আসলে কি করা উচিত। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে হঠাৎ সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকারের পর গত 18 মাসের শাসনামল নিয়ে ডক্টর ইউনূসকে ঘিরে কড়া সমালোচনা করছেন অনেকেই। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। উনি বলেছেন যে আমি ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলাম সরকারকে সরানোর জন্য, শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য আমি নিজেও লিপ্ত ছিলাম। মহসিন রশিদ দাবি করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। সরকার ব্যবস্থা না নিলে তিনি নিজেই আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান। 23 ফেব্রুয়ারি সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে অংশ নিয়ে মহসিন রশিদ এসব মন্তব্য করেন। আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিকভাবে কার্যকর পদে ছিলেন, কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। তার মতে এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের শামিল। যেভাবে ইউনূস ট্রিট করেছে, সে শুধু তার ওথ শপথ লঙ্ঘন করে নাই, বরঞ্চ সেই রাষ্ট্রের সাথে খেলা করেছে। সেই রাষ্ট্র, উনি হচ্ছেন প্রতীক, রাষ্ট্রপতি হচ্ছেন, যেহেতু রাষ্ট্রের প্রতীক একজন, আপনাকে ওনাকে রেসপেক্ট করতে হবে। উনি 1 নম্বর ব্যক্তি রাষ্ট্রের, আপনি তো 1 নম্বর ব্যক্তি না। ইউনূস যেটা করেছে, দেখেন আমি আগেও বলেছি ইউনূসের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত। আগেও করেছি, আবার করবো। 106 আছে না, ইলিগাল এন্ড কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আবার করব। মুসলিম লীগের সভাপতি আরো অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি এবং তাকে মানসিক চাপে রাখা হয়েছে। রাষ্ট্রপতির কাছে পাঠানো বিভিন্ন নথিতে চাপ প্রয়োগ করে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচল অবস্থা সৃষ্টি হতে পারত এবং তাকে অসম্মান করা রাষ্ট্রের মর্যাদাহানির শামিল। আপনি ভয় ভীতি দেখিয়েছেন রাষ্ট্রপতিকে। ইউ পুট হিম আন্ডার ট্রেমেন্ডাস প্রেসার, মেন্টাল প্রেসারে আপনি রাষ্ট্রপতিকে রেখেছেন। আপনি যা পাঠিয়েছেন রাষ্ট্রপতি সই করে দিয়েছেন, বিকজ আর কোনো কনস্টিটিউশনাল অফিস হোল্ডার তো নাই। রাষ্ট্রপতি যদি না কোঅপারেট করে
তাহলে স্টেট কোল্যাপস করছে। মহসিন রশিদ আরো বলেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা, এসব ঘটনা রাষ্ট্রীয় শিষ্টাচার বিরোধী কর্মকাণ্ড ছিল। এসব ঘটনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠনের দাবি জানান তিনি। এছাড়া ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানান মহসিন রশিদ। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তো মুখ খুলেছেন এই 17-18 মাস পর। তো এখন তার ইন্টারভিউতে যা কিছু উনি লিখেছেন, যা কিছু আমি দেখলাম, প্লাস আশেপাশে যত মানুষ, যত শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে মানে যারা কিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, শুধু তারাই নয়, যারা কিনা বড় বড় রাজনীতিবিদ, সমাজে গণ্যমান্য মানুষ, বিভিন্ন মানে এমন কোন সেক্টর নাই যেখানে সে এই ইবলিশগিরি করেনি, বুঝছেন, যেখানে সে ইবলিশগিরি করেনি। মানে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। আমার এই লোকের প্রথমই সন্দেহ হয়েছিল, বুঝছেন, উনি যখন প্রথম ক্ষমতায় আসে, প্রথম 1 মাস, বুঝছেন, ওনাকে যখন ক্ষমতায় আসে, মানে আপনারা কি বলছেন জানি না, কিন্তু মনে মনে কিন্তু আমি কি খুব খুশি হয়েছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম যে আল্লাহ তুমি রহমত হিসেবে ইউনূস স্যারকে আমাদের জন্য দিয়েছো, রহমত হিসেবে দিয়েছো। কিন্তু ভাই 1 মাস 2 মাস 3 মাস পর যা কিচ্ছা কাহিনী একের পর এক যে কাহিনীগুলো পত্রপত্রিকায় দেখতে শুরু করলাম, নিউজে দেখতে শুরু করলাম, ভাই মনটি ভেঙে গেছে। শালা কারে বিশ্বাস করবো আমরা, কারে বিশ্বাস করবো? এই ইউনূস স্যার যার কাছ থেকে ক্ষমতা নিচ্ছে, যার কাছ থেকে গিয়ে সে নিজের বায়াত বলে নাকি আরবিতে বলে বায়াত বলে, এই ইউনূস স্যার যার কাছে গিয়ে বায়াত নিছে প্রধান উপদেষ্টা। এখন উপদেষ্টা কার? প্রধান উপদেষ্টা, ঠিক আছে, তার উপদেষ্টা মন্ডলী, কিন্তু তার চেয়ে তার উপদেষ্টার বাপ তো ভাই মহামান্য রাষ্ট্রপতি। চুপ্পু সাহেবকে আপনি ব্যক্তিগতভাবে দেখতে পারেন না, ভালো মন্দ এখন শেখ হাসিনা তাকে নিয়ে করছে, এটা নিয়ে আপনাদের চুলকানি থাকতে পারে, বুঝলাম প্রবলেম আছে, শেখ হাসিনা তাকে নিয়ে করছে, বাট ইউ হ্যাভ টু রেসপেক্ট টু দ্য চেয়ার। ওই চেয়ারটার প্রতি তো আপনাকে রেসপেক্ট করতে হবে। ইটস এ কনস্টিটিউশনাল পজিশন, এই পজিশনটা তো রেসপেক্ট করতে পারে। এগুলো যদি না থাকে তো কি চেয়ারের দেশের তো অস্তিত্বই থাকে না, দেশের সংজ্ঞার ভিতরেই পড়ে না। তো এই ব্যক্তিকে 17 মাস 18 মাস 4 দেয়ালের ভিতরে আটকে রেখে, আমি তো ভাবছিলাম ওনাকে শুধু কাতারে আর কসোভোতে যাইতে দেয়নি, এই দুঃখী মানে চুপ্পু সাহেব তার এই বিশাল ইন্টারভিউ দিয়েছে। কিন্তু এখন কালবেলা পত্রিকা যখন তার পুরো ইন্টারভিউ ভাই মানে এটা পরে শেষ করতে প্রায় 20 মিনিট লাগে, বুঝছেন, কমসে কম 20 মিনিট লাগে পুরো ইন্টারভিউ করে শেষ করতে। যে কষ্টের কাহিনী উনি একের পর এক বর্ণনা করেছেন, এগুলো তো সরাসরি রাষ্ট্রের সাথে সংঘাত, সরাসরি রাষ্ট্রের সাথে সংঘাত। এখন প্রশ্ন হলো, হু ইজ দিস মিস্টার ইউনূস? তাকে তো আমরা ভালোর জন্য নিয়ে আসছিলাম, বাংলাদেশে একটা কঠিন পরিস্থিতির মুখে পড়েছিল, তো আমরা চেয়েছিলাম যে এটাকে একটুখানি উনি সামাল দেখ, সুন্দর একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ডেমোক্রেটিক ওয়েতে একটা গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপরে উনি ওনার মতো চলে যায় সসম্মানে, এটাই তো তার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম। কিন্তু উনি এমন কোনো গিরিঙ্গি নাই, এমন কোনো কাহিনী নাই যে উনি করছে। শেষ পর্যন্ত লাস্টের যে গিরিঙ্গিটা করছে, লাস্টের গিরিঙ্গিটা পোল্টি মারছে হলো মিয়া খোদ জামায়াত ইসলামের সাথে। প্রথম জামায়াত ইসলামের সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল, বহুত আশা ভরসা দিয়ে রাখছিল তাদেরকে যে ভাই আসে নির্বাচন খেলা হবে, কোনো একটা ব্যবস্থা হবে না, কিন্তু শেষমেশ গিয়ে কি পোল্টি ডেবারছে জামায়াত ইসলামের সাথে। এখন জামায়াত ইসলামেও তো দেখতে পারে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস, সিরিয়াস ভাই, এই জামায়াত ইসলামেও কিন্তু এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে পায় না। এখন উনি কি কাহিনী কি করছে না করছে এগুলো ভাই বিস্তারিত বর্ণনা করার মানে এই ভিডিওর আবার উদ্দেশ্য না। পত্র পত্রিকায় বই গেছে ভাই, বাংলাদেশ শুধু না, বাংলাদেশ সব বাংলাদেশের বাইরে, আমেরিকা থেকে যে বাংলাদেশি নিউজ পেপারগুলো বের হয় সেইখানে, লন্ডন থেকে যেগুলো বের হয়, এবং ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারও ভাই নিউজ করে বইরা বলাইছে এই ইউনূস স্যারের এই আকাবে। এখন এই যে এত বড় একটা ইবলিশ, ইউনূস স্যার যে এত বড় একটা ইবলিশ ভাই, এটা তো আমরা ভুলে বুঝতে পারিনি। সে কি করছে, ক্ষমতা থাকা অবস্থাতে সে পাল্টা অভ্যুত্থান করে এই শাহাবুদ্দিন সাহেবকে সরায় পাল্টা একটা অভ্যুত্থান করে আরেকটা রিভলিউশন গভর্নমেন্ট গঠন করে সেই গভর্নমেন্টের চিফ হওয়ার জন্য সে চেষ্টা করছিল। এগুলো তো এখন পত্রপত্রিকা আসতেছে, এবং খোদার কাছে হাজার শুকুর বিয়া, এই যে আপনারা এই ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান, ওয়াকারুজ্জামানকে যতই আপনার পছন্দ অপছন্দ করেন না, কিন্তু ব্যক্তি হিসেবে আমি তো থ্যাংক ইউ দিই ভাই, বড় বাঁচাই দিয়েছে ওয়াকারুজ্জামান, বাংলাদেশকে বিরাট একটা বিপদের হাত থেকে দিলে তো বাংলাদেশ পুরো সিরিয়া হয়ে যায় ভাই, বাংলাদেশ পুরো সিরিয়া হয়ে যেত এই ইবলিশ বৈশা। একজন একটা কমেন্ট করছিল আমার কোনো এক ভিডিও নিচে, বুঝছেন, হঠাৎ করে সে কমেন্টটা মনে পড়লো যে শালায় ইবলিশ তো শুনছে রোজার দিনে আল্লাহ তাআলা কি করে ইবলিশকে রোজার দিনে আটকে রাখে, রোজার দিনে ইবলিশ কিন্তু বাইরে ঘোরাঘুরি করতে পারে না, বুঝছেন, ইবলিশ ঘোরাঘুরি করতে পারে না রোজার দিনের বাইরে, তাহলে এই ইবলিশ ছাড়া পেলো কেমনে? ইউনূসের কথা বলতেছে, ডক্টর ইউনূসের কথা বলতেছে, আমাদের ইউনূস স্যারের কথা বলতেছে, এই ইবলিশ ছাড়া পেলো কেমনে? তো এই হইলো ভাই ইবলিশগিরি করছে। পত্রপত্রিকাগুলো খুঁজে দেখেন, যান গিয়া পত্রপত্রিকাগুলো পড়েন। আমরা আমাদের ভালোর জন্য নিয়ে ইসলাম, বাংলাদেশে 17-18 মাসে শেখ হাসিনা বাংলাদেশে বেকার রেখে গেছিল 25 লাখ, কত বছরে 17-18 বছর, আর সেই 17-18 মাসে বেকার বাড়ায় দিয়ে গেছে আরো 5 লাখ। মিল ফ্যাক্টরি খান হয়ে গেছে বাংলাদেশে, বুঝছেন, মিল ফ্যাক্টরি খান হয়ে গেছে। আর সরকার বিভিন্ন ঋণ ফিন নিয়ে এই যেমন 23 লক্ষ কোটি টাকা ঋণ শুনেন না, এই যে 23 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে সে তো কোনো বিল্ডিং কনস্ট্রাকশন, ব্যবসা বাণিজ্য, মিল ফ্যাক্টরি, রাস্তাঘাট কিচ্ছু করেনি। এই 23 লক্ষ কোটি টাকা তারা নিজেরা কি করছে, শুধুমাত্র নিজেদের সরকার চালানোর জন্য যে তাকে অপদস্থ করেছে, তার প্রেস উইং বন্ধ করেছে, তাকে ঈদের
জামাত পর্যন্ত পড়তে দেয়নি জাতীয় ঈদগাহ ময়দানে, বিদেশ যেতে দেয়নি, তারপরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে দেয়নি, অর্থাৎ একেবারেই বাইরের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল ইউনূস সরকার। তার প্রেস উইং পর্যন্ত বিলুপ্ত করছে। এই ক্ষোভগুলো তিনি জানিয়েছেন কালের কণ্ঠের এক সাংবাদিককে। সেই 2 পর্বে সেই সাক্ষাৎকারটা প্রচার হয়েছে। এতে বিএনপি কিন্তু কোনো বক্তব্য দেয়নি, কোনো রিয়াকশন দেয়নি, অন্যান্য রাজনৈতিক দলও দেয়নি, জামাত দিয়েছে। কেন বলেন তো? জামাতের আমির বরং পাল্টা অভিযোগ করে বলছেন যে 5ই আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কি চেপে গিয়েছেন সেটা আবার বিস্তারিত তিনি বলেননি। তার ভেরিফাইড ফেসবুক পেজে জামাতের আমির বলছেন, জাতি অবুঝ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এইরকম আচরণ অগ্রহণযোগ্য। শফিকুর রহমান লিখছেন যে কোটি কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি, প্রশ্ন করছে। রাষ্ট্রপতি তো পরিষ্কার বলছে যে হাসিনা তাকে, তিনি যে পদত্যাগ করছেন এটা তো আমি জানলাম না, তিনি যে চলে গেছেন আমাকে তো বলেও গেলেন না। তারপর তিনি বলছেন যে তাকে রেডি করা হয়েছিল যে তিনি আসবেন, হঠাৎ করে বলা হলো যে তিনি আসবেন না এবং সেনাপ্রধান টেলিফোনে তাকে জানালেন যে তিনি চলে গেছেন। তারপরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, কি করবেন, পুরো বিষয়টা জেনারেল ওয়াকার এবং পরবর্তী সময় যেই অন্তর্বর্তী সরকার তারা যেভাবে ব্রিফ করেছেন তিনি সেভাবে চলেছেন। এর মধ্যে গত 18 মাসে তিনি সম্মান পাননি, মোট কথা। তো সেই ক্ষোভটা তিনি প্রকাশ করেছেন এবং একেবারে সুনির্দিষ্টভাবে বলেছেন। এমনকি অভিযোগ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং, রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দিছে। এই প্রেস উইং কে ছিল? শফিকুল আলম। তিনি কি পারেন? শফিকুল আলম যেভাবে সরকারের মুখপাত্র হিসেবে বক্তব্য রেখেছেন সেটা কি পারেন? একটা প্রধান উপদেষ্টার, প্রেস উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যক্রম সম্পর্কে বলবেন বা তার যে কোনো বক্তব্য থাকলে বলবেন, কিন্তু তিনি কিন্তু সামগ্রিকভাবে সরকারের মুখপাত্র হিসেবে কথা বলেছেন, বলেননি। এখানে তথ্য উপদেষ্টার কোনো দাম ছিল? তথ্য সচিব, পিআইডি, কারো কোনো দাম ছিল? কোনো কেয়ারও করেননি। তার মানে হচ্ছে এত ক্ষমতাধর ছিল শফিকুল আলম অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রেস উইং, যে রাষ্ট্রপতির প্রেস উইং পর্যন্ত বন্ধ করছে, যেটা সরোয়ার আলমকে আবার প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে বিএনপি কিন্তু তার মানে কি বলবো ক্ষতিপূরণটা দিয়ে দিল। এখানে জামাতের আমির কেন ক্ষিপ্ত হলো বা অসন্তোষ প্রকাশ করছেন বলেন তো কেন? আমি বুঝতে পারি। রাষ্ট্রপতি সরকার আসার পরে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু বলেছেন যে তার সাথে কি কি করা হয়েছে এবং তার ছবি সরানো হয়েছে, তাকে অনেক জায়গায় অপমানিত করা হয়েছে, শহীদ মিনারে বা বিভিন্ন জায়গায় তাকে যাইতে দেওয়া হয়নি, অনেক অনেক অভিযোগ তিনি কিন্তু করেছেন এবং এই বিষয় নিয়ে মুস্তফা ফিরোজ সেগুলো কিন্তু তিনি ক্লিয়ার করেছেন। তো এই টোটাল বিষয়ের উপর ভিত্তি করে যতটুকু বোঝা যাচ্ছে হয়তোবা মানে এই কয়েকদিনের মধ্যেই গ্রেফতার হতে পারে ডক্টর ইউনূস, যেইটা ভয়ঙ্করভাবে তাকে ফাঁসিয়ে দেবে। তো যাই হোক দর্শক শ্রোতা মণ্ডলী, বরাবর মতোই ওই আপডেটটা একই থাকছে যে ডক্টর ইউনূস খুব একটি সুবিধাজনক অবস্থানে নাই, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। তো সকলে একটু সতর্ক থাকবেন, এরা যেন পালাইতে না পারে কোনোভাবেই।